পরীক্ষায় যেই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই বা যেই প্রশ্নের উত্তরটা আমি জানি না সেই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে ঠিক করব? একদম তাই। যদি আমি পরীক্ষায় দেখি যে আমার বিশেষ কিছু প্রশ্ন একদম জানা নেই, সেক্ষেত্রে আমি তার উত্তর কিভাবে সঠিক করতে পারি একদম টেকনিক্যালি আলোচনা করব। এটার একটা মেথড বা একটা ট্রিক্স অবশ্যই আছে, তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক ট্রিক্স বা কোনো তুক্কা বা জাদু নয়। তাই যদি আপনি একদম পড়াশোনা না করেন, একদম সিলেবাস সম্পর্কে অনভিজ্ঞ থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার কোনো কাজে লাগবে না। কেননা যেখানে আমি একটা প্রশ্নপত্রের 50টা প্রশ্ন অন্ততপক্ষে সঠিকভাবে জানি বা 40টা প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে জানি, সেক্ষেত্রে আমি আরও 10টা বা 15টা বা 20টা প্রশ্ন কিভাবে ঠিক করতে পারি সেই মেথডটা আমি আপনাকে জানাতে পারি। কিন্তু যদি পুরো প্রশ্নপত্রটাই আমার কাছে অজানা হয়, আমি কিছুই জানি না, কোনো কিছুই পড়িনি, তাহলে কিন্তু কোনো মতেই কোনো ট্রিক্স কাজ করবে না, আপনি কিন্তু কোনো পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন না। আজকে যেই ট্রিক্সগুলো সম্পর্কে আমি আলোচনা করব, এগুলো কিন্তু ভীষণ রিসার্চ করে বের করা এক একটা ট্রিক্স, তাই এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, কোথাও কিন্তু স্কিপ করলে মিস করে যাবেন। সঙ্গে থাকবো আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আজকে যেভাবে আমি পরীক্ষা হলে বসে কিভাবে একটা অজানা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি সেই ট্রিক্স নিয়ে আলোচনা করব। এমনভাবেই কিন্তু পড়াশোনার যে একটা সঠিক পদ্ধতি থাকে, সেই স্টাডি টুলস বা স্টাডি মেটেরিয়ালস বলতে পারেন, সেই সিক্রেট স্টাডি হ্যাকস নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস একটি ভিডিওতে আলোচনা করেছি। যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই আই বাটনে প্রেস করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে যে আমি মেইন 8টি ট্রিক্স নিয়ে আলোচনা করব, এই ট্রিক্স অনুসরণ করে যদি আপনারা পরীক্ষা হলে অজানা প্রশ্নের উত্তর দেন, তাহলে আগে যেখানে আন্দাজে প্রশ্নের উত্তর দিয়ে হয়তো 10টার মধ্যে 2টো বা 3টে ঠিক হতো, এখানে কিন্তু আপনার 6টা 7টা কিংবা 8টা প্রশ্নের উত্তরও ঠিক হয়ে যেতে পারে। পরীক্ষা হলে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথায় যদি আপনার বিভিন্ন রকমের চিন্তাভাবনা ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু কোনো ট্রিক কাজে লাগাতে পারবেন না। প্রথম ট্রিকটি হলো রিড অ্যান্সার সেভারাল টাইমস, অর্থাৎ উত্তরগুলো বারবার করে পড়ুন। দেখুন, কোনো প্রশ্নের উত্তর যদি আপনার আগে থেকে জানা না থাকে, কিন্তু সেই প্রশ্নটা আপনি কোথাও না কোথাও দেখেছেন, কোথাও না কোথাও কোনো সময় না কোনো সময় পড়েছিলেন, কিন্তু আপনি মনে নেই, ভুলে গেছেন, সেই সময় কি হয়, আপনি যদি ওই উত্তরগুলোকে বারবার পড়েন, বারবার করে যদি দেখেন, তাহলে যে জায়গাটায় ভুল আছে সেই ভুলটা কিন্তু অনেক সময় ব্রেন অটোমেটিক্যালি ডিটেক্ট করে এবং ভুল শনাক্ত করে আপনাকে সঠিক প্রশ্ন নির্বাচনে সাহায্য করে। যেমন ধরুন, কোনো জায়গায় আপনি পড়তে পড়তে বুঝতে পারবেন যে সেই জায়গাটা ব্যাকরণগতভাবে হোক, বাক্যগতভাবে হোক বা অন্যান্য কোনো পদ্ধতিগতভাবে হোক, সেই জায়গাটায় ভুল আছে, আপনি সেই ভুলটা কিন্তু শনাক্ত করতে পারবেন। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি, আপনি কিন্তু অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন, এই জিনিসটা কিন্তু 100% আপনার কাজে লাগবে। দ্বিতীয় ট্রিকটি হলো এলিমিনেট রং অপশন, অর্থাৎ আপনাকে ভুল উত্তর বাদ দিতে শিখতে হবে। দেখুন, ভুল উত্তর বাদ দেওয়ারও কিন্তু একটি নির্দিষ্ট সিস্টেম আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। সামান্য একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব কিভাবে আমরা অসম্ভব উত্তরগুলো বাদ দিতে পারি। ধরুন, একটি প্রশ্ন এসছে, একটি স্থলচর প্রাণীর নাম বলো। অপশন এ বানর, অপশন বি কুমির, অপশন সি মাছ, অপশন ডি তিমি। এখানে স্থলচর প্রাণীর কথা বলা হয়েছে, অর্থাৎ মাছ বা তিমি কেউ কিন্তু স্থলচর প্রাণী নয়। সুতরাং এই দুটো অপশন কিন্তু আমরা বাদ দিতে পারি, কারণ এগুলো একদম অসম্ভব। এটা একটা ছোট্ট উদাহরণ ছিল। এরকম কিছু প্রশ্ন আপনারা পাবেন বা এরকম কিছু প্রশ্ন আমরা কিন্তু পেয়ে থাকি পরীক্ষায়, যেখানে একদম অসম্ভব থাকে উত্তরগুলো, সেই উত্তরগুলো আপনাকে বাদ দিতে হবে। যদি অপশন সি আর অপশন ডি আপনি বাদ দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার কাছে দুটো অপশন পড়ে থাকলো, কুমির এবং বানর, অর্থাৎ এ আর বি। এখানে কিন্তু আমাদের প্রশ্নগুলো সঠিক হওয়ার চান্স খুব বেশি থাকে, যেখানে আমার অপশনটা শুধুমাত্র দুটো থেকে গেল। অসম্ভব উত্তর বা অসম্ভব অপশনগুলোকে বাদ দেওয়া শিখলাম। এবার আমরা শিখব কিভাবে একদম ভিন্ন যে উত্তরগুলো আছে, এই ভিন্ন উত্তরগুলোকে কিভাবে আমরা এলিমিনেট করতে পারি বা বাদ দিতে পারি। দেখুন,
একটি প্রশ্ন আছে, আমেরিকার শিকাগো শহরে গিয়ে কে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি স্বামী বিবেকানন্দ। তাহলে এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে দুটো ভিন্ন অপশান আমরা পাচ্ছি যেগুলো একদম আলাদা। যেমন ধরুন মহাত্মা গান্ধী, ইনি কিন্তু কখনো কোনো ধর্মের প্রচার করেননি, না রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কোনো ধর্ম প্রচার করেছিলেন। এবারে তাহলে আমাদের হাতে থাকলো মাত্র দুটো অপশান, অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী এবং অপশান বি স্বামী বিবেকানন্দ। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু একদম যে ভিন্ন যে অপশানগুলো দেওয়া থাকে সেই ভিন্ন অপশানগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা সঠিক উত্তরের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারি। যেখানে আমাদের চারটা সঠিক উত্তরের মধ্যে একটি উত্তর বাছতে যদি আমার সেই প্রশ্নটা না জানা থাকে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে যদি দুটো উত্তর আমার অলরেডি বাদ চলে যায়, কোনো সঠিক পদ্ধতির মাধ্যমে আমরা যদি বাদ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা সঠিক উত্তরের দিকে ধীরে ধীরে এগোতে পারি। তাহলে তখন আমাদের খুব সুবিধা হবে যে আমাদের অপশানগুলো বেছে নিতে। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী এবং স্বামী বিবেকানন্দের মধ্যে কে আমেরিকায় শিকাগো শহরে গিয়ে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। আমরা কিন্তু এলিমিনেট রং অপশন যে আছে তার ভেতরে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে একবারে অসম্ভব উত্তর বাদ দেওয়া এবং ভিন্ন যে উত্তরগুলো আছে, ভিন্ন যে অপশানগুলো হয় সেগুলোকে বাদ দেওয়া। এবারে আমরা চরম শব্দযুক্ত যেই ওয়ার্ডগুলো আছে, যেমন অল মানে সবকটি, যেমন নান মানে কোনোটিই নয়, যেমন নেভার মানে কখনোই না, বা অলওয়েজ সর্বদাই, এই সমস্ত যে চরম শব্দযুক্ত ওয়ার্ডগুলো আছে এগুলোকে কিন্তু যদি আমার উত্তর জানা না থাকে আমি কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করব। কেননা 85% ক্ষেত্রে এই অপশানগুলো সব সময় ভুল প্রমাণিত হয়েছে। তাই আমরা চেষ্টা করব যদি আমার প্রশ্নের উত্তর জানা না থাকে, যদি আমি শিওর না হই, তবে এই ধরনের যে চরম শব্দযুক্ত অপশানগুলো আছে এই অপশানগুলোকে কিন্তু আমি বাদ দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর ট্রিকটি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ উপরের সবকটি ঠিক অথবা কোনোটিই ঠিক নয়। এই প্রশ্নের উত্তরের বা অপশানের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা উপরের সবকটি ঠিক এই উত্তরের ক্ষেত্রে কমসে কম যদি দুটো প্রশ্নের উত্তর আপনার মনে হয় যে ঠিক হতে পারে, তাহলেই কিন্তু আপনি এই অপশানটা ইউজ করুন অল অফ দ্য অ্যাবাভ। কেননা এই অল অফ দ্য অ্যাবাভে মোটামুটি 50 থেকে 60% ক্ষেত্রে দেখা যায় প্রশ্নের উত্তর সঠিক হওয়ার চান্স থাকে। একটু ভালো করে পড়ে নেবেন। নান অফ দ্য অ্যাবাভের ক্ষেত্রে যদি আপনি প্রশ্নের উত্তর না জানেন তাহলে এই নান অফ দ্য অ্যাবাভ কিন্তু পয়েন্টটাকে অ্যাভয়েড করবেন। নান অফ দ্য অ্যাবাভ কিন্তু 85% ক্ষেত্রে রং অপশন দেখা গেছে। নান অফ দ্য অ্যাবাভের ক্ষেত্রে যদি আপনি উত্তরটি জানেন বা আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি নান অফ দ্য অ্যাবাভ উত্তরের সাথে যাবেন, নইলে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ যে উত্তরটি আছে এই অপশনটিকে কিন্তু আপনি বাদ দিয়ে দেবেন। 4 নম্বর ট্রিকটি হচ্ছে গ্রামাটিক্যালি সিমিলার, অর্থাৎ ব্যাকরণগতভাবে যে সামঞ্জস্যপূর্ণ যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাকে চুজ করতে শিখতে হবে। ধরুন কোনো প্রশ্নের উত্তরে অপশন এ তে লেখা আছে বার্ডস, অপশন বি তে লেখা আছে ডগস, অপশন সি তে লেখা আছে বুকস, অপশন ডি তে লেখা আছে ওয়াটার্স। তাহলে আপনাকে কিন্তু ব্যাকরণগত সামঞ্জস্যতা বুঝে নিতে হবে। অর্থাৎ যেখানে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গিয়ে কোনো বস্তু বা ব্যক্তি বিশেষে আমরা এস বা ইএস যুক্ত করতে পারি, সেটা কিন্তু কখনোই সান বা উইন্ডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। মানে এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এগুলোকে কাউন্ট করা যায় না। এক্ষেত্রে আমরা যখন তখন যেমন খুশি এস বা ইএস যুক্ত করে কিন্তু আমরা এটার সঠিক ব্যাকরণ তৈরি করতে পারি না। তাই এক্ষেত্রে যদি আমরা একবার এই ব্যাকরণের সামঞ্জস্যতা ধরে নিতে পারি তাহলে কিন্তু আমার যে উত্তরটা একদম জানা ছিল না সেই উত্তরটা কিন্তু আমি সঠিক করে আসতে পারবো। 5 নম্বর ট্রিকটি হচ্ছে যদি আপনার কাছে কোনো স্ট্রং রিজন না থাকে বা একদম 100% শিওর না হন তাহলে কিন্তু আপনি প্রথমে দেওয়া উত্তরটা কখনো চেঞ্জ করবেন না। কেননা আমরা যখন প্রথমে কোনো জিনিসের উত্তর লিখি বা প্রথমে পরীক্ষা হলে গিয়ে যখন আমরা উত্তর লেখা শুরু করি তখন কিন্তু আমাদের মাথা তুলনামূলকভাবে অনেক শান্ত, অনেক হালকা থাকে এবং ধীরে ধীরে যত পরীক্ষার টাইম গড়াতে থাকে আমাদের মাথায় কিন্তু চাপ বাড়ে। সেক্ষেত্রে সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে প্রথমে দেওয়া উত্তর কিন্তু সঠিক হয়। তাই যদি কোনো স্ট্রং রিজন না থাকে আপনার কাছে তাহলে কখনোই আপনার প্রথমে দেওয়া উত্তর চেঞ্জ করতে যাবেন না। 6 নম্বর ট্রিকটি হচ্ছে চুজ দ্য ডেসক্রিপটিভ অপশন, অর্থাৎ
কোনো প্রশ্নের উত্তর যদি ব্যাখ্যায়িত থাকে বা ব্যাখ্যা করে বড় করে লেখা থাকে, 90% ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সেই উত্তরটার সঠিক হওয়ার। অর্থাৎ কোনো একটি প্রশ্নের 3টে অপশন দেখবেন খুব ছোট করে লেখা আছে, কিন্তু একটি অপশন তার মধ্যে এমন রয়েছে যেটি বড় করে ব্যাখ্যা করা আছে। আপনার যদি উত্তর জানা না থাকে তাহলে আপনি এই উত্তরটা টিক করতে পারেন বা এই উত্তরটা চুজ করতে পারেন, কেননা 80 থেকে 90% ক্ষেত্রে এই উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 নম্বর ট্রিকটি হচ্ছে চুজ দ্য সিমিলার অ্যান্সার। অর্থাৎ কোনো অপশানে যদি আপনি সংখ্যাগতভাবে বা নামগতভাবে বা কোনো কিছু বিষয়গতভাবে যদি মিল পান, তাহলে সেই মিলযুক্ত যে অপশানগুলো আছে সেগুলোকে ধরে বাকিগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, যদি আপনার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে জানা না থাকে। এই ধরুন একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ক্ষুদিরাম বোস, অপশন ডি সুভাষচন্দ্র বোস। তাহলে এখানে কিন্তু আমরা ক্ষুদিরাম বোস এবং সুভাষচন্দ্র বোস বা ক্ষুদিরাম বসু সুভাষচন্দ্র বসু এই দুটো রেখে বাকি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এলিমিনেট করে দেব, কেননা আমরা এখানে দুটো সিমিলার অ্যান্সার পেয়ে গেছি এবং খুব সম্ভাবনা থাকে এই দুটো সিমিলার অ্যান্সারের মধ্যে থেকেই একটি সঠিক হওয়ার। তাই এই দুটোর মধ্যেই আমরা একটা চুজ করব, যেটা আমার মনে হচ্ছে। এখন আমি সর্বশেষ ট্রিক্স বা 8 নম্বর ট্রিক্সটি নিয়ে আলোচনা করব। তবে এই ট্রিক্সটি কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটি ট্রিক্স। ভয়ঙ্কর কেন বলছি? কেননা যেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে সেই পরীক্ষায় কিন্তু এই ট্রিক্সটি একদম ব্যবহার করতে যাবেন না, ভীষণ রিস্কি একটি ট্রিক্স। এই ট্রিক্সটি হলো, প্রথমে আমি আমার দেওয়া যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলোকে লক্ষ্য করব, যেগুলো আমি সঠিক উত্তর দিয়েছি সেই উত্তরের প্যাটার্নগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে এই পরীক্ষার প্যাটার্নে সবথেকে বেশি এ, বি, সি না ডি অপশান আপনার ঠিক উত্তর বা সঠিক উত্তর হয়েছে। সেক্ষেত্রে চুজ করে আপনি কিন্তু সেই অপশানটা চুজ করতে পারেন। তবে একটি সমীক্ষায় বা আপনি রিসার্চ বলতে পারেন, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে অপশান সি বা বি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে যদি আপনার কোনো উত্তর একদম জানা না থাকে, আপনার কিছুই মনে পড়ছে না, কিছু বুঝতেই পারছেন না, যদি নেগেটিভ মার্কিং না থাকে সেই পরীক্ষায় আপনি কিন্তু সি আর বি অপশান ইউজ করতে পারেন, কেননা এই বি আর সি অপশানটা কিন্তু 80 থেকে 85% ক্ষেত্রে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটি একদম লাস্ট অপশান, খুব প্রয়োজন না পড়লে এই অপশানটা ইউজ করবেন না। আর বারবার করে বলেছি, যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে সেই পরীক্ষায় কিন্তু এই 8 নম্বর ট্রিক অ্যাপ্লিকেবল নয়। আজকের ভিডিও বা আজকের সেশন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি যারা সামনে পরীক্ষা দিতে চলেছেন তাদের ভীষণ কাজে লাগবে। যদি ভিডিওটি সত্যি কাজের মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। এরপরে দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।